এখন পর্যন্ত জয়েন করছো সকলকে জানাই স্বাগতম। আমরা ক্লাসটা শুরু করে দিব। তো খেয়াল করো, আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা এই যেটা স্ক্রিনে বই পেয়েছি এটা হচ্ছে পুরাতন 19 এর বোর্ড বই। এটা পিডিএফ থেকে দেখে নিলেও হবে, আর এগুলো আমাদের শীটের মধ্যে আছে। তো বেসিক আলোচনায় প্রথমে আমি যেটা বলতেছি যে আমাদের সমাসের মূল কাজ হচ্ছে একাধিক পদের এক পদে নিয়ে আসা। অনেকগুলা শব্দ না বলে আমরা ওই শব্দগুলো মিলে একটা শব্দ করব, এটাই হচ্ছে সমাসের কাজ। তাহলে প্রথম প্রশ্ন আসে, সমাস বাক্যে মানে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? এটা হচ্ছে ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচনা করা হয়। শব্দ নিয়োজিত কারবার, তাই শব্দ তত্ত্ব। শব্দ প্লাস শব্দ মিলে তৈরি হয় সমাস। এখন এখানে খেয়াল করো, লেখা আছে বিলাত ফেরত রাজার কুমার সিংহ চিহ্নিত আসনে বসেন। এই যে এইখানে এই জায়গাটা খেয়াল করো, এই যে এই প্যারাটা লেখা আছে আহ সিংহ মানে বিলাত ফেরত রাজার পুত্র সিংহ চিহ্নিত আসনে বসেন। এই যে এখানে লাইনগুলো একটু খেয়াল করো। এখানে বলা আছে যে হচ্ছে হলো বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। তাহলে বিরাট ফেরত রাজকুমার সিংহাসন, এই শব্দগুলো আমরা ছোট করে পেলাম। হ্যাঁ, এই শব্দগুলো যে ছোট করে পেলাম, এগুলাই হচ্ছে সমাসের মাধ্যমে তৈরি শব্দ। আমরা বেশি পরিশ্রম করতে চাই না, আমরা অল্প কথায় আমাদের মনের ভাবটা প্রকাশ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলা শব্দ বলে একই কথা না বলে আমরা একটা বা দুইটা শব্দে সেই কথাগুলো বলতে চাই। তাহলে এখানে খেয়াল করো, বিলাত ফেরত রাজকুমার সিংহাসন তিনটি সমাসবদ্ধ শব্দ। বিলাত হতে ফেরত রাজার কুমার সিংহ চিহ্নিত আসন, এগুলা বড় বাক্যগুলো হচ্ছে ব্যাস বাক্য। বিলাত ফেরত রাজা কুমার সিংহ আসন, এগুলো হচ্ছে এক একটা সমস্যমান পদ। এবং বিলাত ফেরত রাজকুমার সিংহাসন হচ্ছে আমাদের সমস্ত পদ বা আউটপুট। পরীক্ষায় এইগুলা আসবে, বিলাত ফেরত রাজকুমার সিংহাসন এগুলো আসবে। বড় বাক্যটা ব্যাস বাক্যটা লিখতে হবে, এবং সাথে লিখতে হবে এটা কোন সমাস। তাহলে একটু খেয়াল করো এর পরের প্যারাটা। এই পরের প্যারাটায় হচ্ছে হলো সমাসকে চার ভাগে ভাগ করা হয়। এটা কিসের ভিত্তিতে? উভয় পদ, ভিন্ন অর্থ, পূর্বপদ, পরপদ, এই ভিত্তিতে। হ্যাঁ, আর এমনি ইন জেনারেল আগের বইয়ে ছিল 6 প্রকার। তো 6 প্রকার 4 প্রকার যাই হোক না কেন, সমাজ সবগুলাই জানতে হবে, সবগুলাই বুঝতে হবে। তো আমরা প্রকারের এই ঝামেলায় যাব না, আমরা নাম নাম শুনবো। আমরা নামগুলো কি কি জানি? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। আর দুইটা ব্যতিক্রম আছে, নিত্য সমাস এবং প্রাদি সমাস। তো এই বিষয়গুলো আমরা জানবো। যেমন একটা শব্দ প্রগতি, তারপর হচ্ছে প্রবচন। এই শব্দগুলা হচ্ছে হলো আমাদের মানে কি উপসর্গ আছে, আর পাশাপাশি পরপদের অর্থ। পরপদের অর্থ উপসর্গ একটু ব্যতিক্রম সমাস নাই, এই জন্য এটাকে প্রাদি সমাস বলা হয়। তো আনমিউট করে তালহা আমাকে বলো, এখন আমি নাম কি বললাম একটা সমাসের? স্যার, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না, যদি একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। আসলে আমি বুঝতে পারতেছি না কথা ক্লিয়ার মানে কি, মানে আমার কথা কি শোনাই যাচ্ছে না, না কিছু বোঝাই যাচ্ছে না? মানে স্যার, আপনার কথা মাঝখান থেকে আটকে আটকে যেতেছে। স্যার আমি শুনতে পাইতেছি ক্লিয়ারলি। হ্যাঁ, এই তো অনেকে শুনতে পাচ্ছে। আমি তো আমার যে হেডফোন এখন আছে ওইটা দিয়ে তো আমি ক্লিয়ারই আমি বলতে পারি। তা আমি যেহেতু বলতেছো যে সাউন্ড ক্লিয়ার না, এই জন্য আমি আবার হেডফোনও বাদ দিলাম। আমি বুঝতেছি না আসলে মানে ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে তো অনলাইন ক্লাস বোঝা যায় না। আমার তো নেটটা ভালো আছে, আমি অনেক ভালো একটা নেট চালাচ্ছি। জানেন না স্যার, আমার কাছে আপনার কথা মাঝখান থেকে বাদ পড়ে যেতেছে। কেন এমন হচ্ছে কেন? তুমি তোমার হেডফোনটা একটু খুলো তো, হেডফোনটা খুলে একটু শুনো তো, দেখি কি অবস্থা। তো হেডফোন খুললে তো পিসিতে কিছু শুনতে পাবো না। তা কি করব এখন বলো তো? মানে তুমি কি বুঝতে পারো না, মানে আমার শব্দগুলা পিচ করা শব্দগুলা একটা একটা শব্দ কি মানে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে মানে কিনা? স্যার, আপনার কথা নর্মালি বোঝা যায় কিন্তু মাঝখান থেকে কয়েকটা ওয়ার্ড একদম মানে মিউট হয়ে যায়। এখন এটা তো তোমার আগের বারের প্রবলেম হয়েছিল। আচ্ছা ফাইয়াজ, তুমি কি আমার কথা স্পষ্ট শুনতে পাও? ফাইয়াজ, তুমি কি আছো ক্লাসের মধ্যে? জি স্যার। জি স্যার, শুনতে পারি। তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা বলো তো? জি স্যার, আমি এই যে হেডফোন, ফাইয়াজ, আপনি একবার এখন একটু কথা বলেন তো।
হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে সমাজ 6 প্রকার। হ্যাঁ, এই 6 প্রকারটা কয় প্রকার হলো না হলো ওগুলা আমাদের বোঝার বিষয় নেই। আমাদের বোঝার বিষয় হচ্ছে যতগুলা প্রকারই আছে সবগুলাই হচ্ছে আমরা নাম, মানে নাম অনুযায়ী পড়াটা বুঝবো আর কি। উভয় পদ, ভিন্ন অর্থ, পূর্ব পদ, পরপদ, এভাবে। জি স্যার, এখন শুনতে পারতেছি। তাহলে এই যে পুরা, এই যে এটা হচ্ছে সমাসের প্রথমের বেসিক কথা। বেসিক কথা হচ্ছে ব্যাস বাক্য কি, সমস্ত পদ কি, পূর্বপদ কি, পরপদ কি, এগুলা বেসিক কথা। তো এই বেসিক কথাগুলো আমাদের জানাটা দরকার, নাহলে সমাজ তো কিছুই বের করতে পারবো না, কিছুই লিখতে পারবো না। এখন আমরা সমাসের বিস্তারিত চলে যাচ্ছে। প্রথমেই দ্বন্দ্ব সমাস আছে। তো আমরা সিটি পরীক্ষায় দিছিলাম হচ্ছে জায়া ও পতি দম্পতি, এই উদাহরণটা। তো আমাদের ইন ডিটেলে পড়তে হবে, ভাষা ভাষা পড়লে হবে না। প্রথমবার যেহেতু পড়তেছো তোমরা, এই জন্য একটু গুছায়া ইফোর্ট দিয়ে পড়ো। আর আমরা বিগত সাল ভিত্তিক যে শীটটা দিছি ওইগুলা থেকে বেশি যেগুলো সালে আসছে সবগুলাই আমরা পড়বো। তো ওই শীটটা তোমাদের আজকে লেকচারের আজকে শুনতে থাকো। ওই শীটটা তোমরা আমার ক্লাস শেষ হওয়ার পর অন্তত 1-1.5 ঘন্টা একটু ইফোর্ট দিও, পড়ে নিও। তাহলে আমি আশা করি যে সমাজ 8টার মধ্যে 6-7টাই কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের বানানটা খুবই ইম্পর্টেন্ট। এই দ্বন্দ্ব সমাসের বানানটা আমরা সবাই ভুল করি। এই দেখো, আছে দ, তারপর ব, আবার দন্তের ন, তারপর দ, তারপর ব। এই হচ্ছে দ্বন্দ্ব সমাসের বানান। এই বানানটা অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে পড়া লাগবে। তোমরা আমার স্টুডেন্ট, এখন আমি তো তোমাদের কাছে কিছু চাওয়া আছে, আমার আমার আশা আছে যে না, আমার স্টুডেন্ট অন্তত এই ভুলগুলা করবে না। তো এই জিনিসগুলো ব্যবহার করে বলা হচ্ছে যাতে মনে রাখতে পারো। খেয়াল করো, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই যে সমাসটা আছে, হ্যাঁ। তো দ্বন্দ্ব সমাসটা কি, উভয় পদের অর্থ সমান। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, এই উদাহরণগুলো একটু খেয়াল করো। এখানে তাল ও তমাল, তাল তমাল, দোয়াত ও কলম, দোয়াত কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম এগুলা হচ্ছে সমস্ত পদে রক্ষিত আছে। মানে একই একই কথা, মানে ব্যাস বাক্য বড় বাক্যটার মধ্যে যেমন অর্থ বোঝায়, ছোট করে বললে তেমন অর্থ বোঝায়। তাল মানে যা বোঝায়, তমাল মানে যা বোঝায়, তারপর এখানে দোয়াত মানে যেটা বোঝায়, কলম মানে যা বোঝায়, আমাদের ছোট শব্দ দোয়াত কলম ওখানে একই বোঝায়। এই জন্য এটাকে বলা হয় উভয় পদের অর্থ সমান সমাস। বোঝা গেছে? এখন আমরা পরের পেজে যাব, একটু খেয়াল করো। পরের পেজে একটু দেখি আমরা কি আছে। পরের পেজে আমরা গেলাম। এই পরের পেজে বিস্তারিত আছে এগুলা। তোমাদের 9-10-এর বোর্ড বই, তোমরা যে গ্রামার বই সরকারি ভাবে পড়ছিল ওইটার মধ্যে এইভাবে দেয়া ছিল না। এই জন্য আমি বলি সমাজ আমরা যে যতটুকু পড়ি, আমাদেরকে যতটুকু দেখানো হয়, সমাজ কিন্তু এর থেকেও বিশাল, বিশাল বড়। মানে সমাজের ক্যানভাস অনেক বড়, অনেক শব্দ আছে। আমরা অল্প একটু পড়ে মনে করি কি আমি বুঝি সব পারি। না, আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি যতটুকু পড়ছি ওর মধ্যে থেকে যেন কমন পাই। শুধু এখানে না, ভর্তি পরীক্ষায়, তারপর চাকরির পরীক্ষায়, সবখানেই আল্লাহ যতটুকু পড়ছি আল্লাহ ওর মধ্যে থেকে কমন দিয়ে দিও। তাহলে আর তোমার ইফোর্ট থাকলে, পরিশ্রম থাকলে এবং আল্লাহর কাছে চেয়ে নিলে দেখবা যে তুমি ভালোই পড়তেছো। হ্যাঁ, অনেক পড়ছো, নাও পাইতে পারো, কোনো একটা না পাইলে হতাশ হওয়ার কিছু নাই, এটা হইতেই পারে। তাহলে এখন খেয়াল করো, আমরা এই প্রকার গুলাতে চলে আসতেছি। প্রকার গুলাতে যেটা বলা হচ্ছে, একটু খেয়াল করো। এখানে এখানে আমাদের ব্যতিক্রম গুলা লাগবে, যেমন হচ্ছে হলো সর্বনাম যোগে, হ্যাঁ, যা তা যা সা এগুলা। তারপর ক্রিয়া বিশেষণ যোগে, হ্যাঁ, তারপর বিশেষণ যোগে, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর একটু খেয়াল করো যে বিপরীতার্থক, এই যে এইটা, হ্যাঁ, এই আয় ব্যয় জমা, ছোট বড়, এগুলা বেশি। আর এই নিচের যে দুইটা আছে, এই দুইটা আমি একসাথে পড়াবো। অলুক দ্বন্দ্ব কি, একটু ধৈর্য রাখো, এটা আমরা শেষ পর্যন্ত শিখতে পারবো। অলুক, আর আমরা নিচের যেটা ইম্পর্টেন্ট বহুপদী দ্বন্দ্ব, এটা আমাদের বুঝতে হবে। এটা একটু খেয়াল করো। এখানে বলা আছে তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ চোখ, হাত পা নাক মুখ ও চোখ, এভাবে বড় বাক্যটা ভাঙবো আমরা। কিন্তু এখানে আমরা নামে একটা শব্দ আছে, তুমি আমিও সে, এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস না। এটা বহুপদ মনে হলেও
ওইটা হচ্ছে নিত্য সমাস। আমরা ওখানে যাব, ওখানে গেলে আরো ভালো বুঝতে পারবো। তাহলে বহুপদী দ্বন্দ্ব কি? অনেকগুলা পদ, মানে আমরা এতক্ষণ দ্বন্দ্ব সমাস দেখলাম একটা দুইটা শব্দ মিলে, আর সে জায়গায় এখানে হচ্ছে হলো আহ বহুপদী দ্বন্দ্বের ক্ষেত্রে হচ্ছে হলো দুই তিনটা শব্দ মিলা তৈরি আর কি, বোঝা গেছে? এই জন্য এটা বহুপদী দ্বন্দ্ব বলে আর কি। কিন্তু মেইন বেসিক যেটা, উভয় পদের অর্থ সমান আছে এখানে, এটা হচ্ছে মূল বেসিক। আর অলুক দ্বন্দ্বটা কি আমরা একটু পরে শিখবো। একটু খালি উদাহরণ দুই একটা তোমরা একটু এই স্ক্রিনে যেটা আছে এখান থেকে একটু দেখে নাও। আচ্ছা, দ্বন্দ্ব সমাস নিয়ে এখানে যে উদাহরণগুলো আছে, তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? তোমরা কেউ কথা বলো, একটু কথা না বললে আসলে বোঝা যায় না বুঝতেছো কিনা। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, কথাগুলা কি মানে এখন বোঝা যাচ্ছে কিনা? দ্বন্দ্ব সমাস আমরা যেগুলো পড়লাম। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এর পরের প্রকারটা হচ্ছে আমাদের কর্মধারায় সমাস। এই কর্মধারায় সমাসটা আমার আমার স্টুডেন্ট হিসেবে তোমাদের আমি এইটাতে অনেক স্ট্রং জোন দেখতে চাই। কারণ এখান থেকে একটা না একটা প্রশ্ন কমন পাবাই। স্যার যদি ভালো হন, উনি যদি তোমাদের ভালো চান, তাহলে সমাজ থেকে প্রশ্ন করলে অবশ্যই কর্মধারায় সমাজ থেকে প্রশ্ন দিতেই হবে। সমাজ অল্পই তো, কয়েকটা প্রকার, তার মধ্যে যদি কর্মধারা থেকে না আসে, সেক্ষেত্রে এটা খুবই হতাশাজনক। আর এগুলো বোর্ড পরীক্ষায় আসবেই। কর্মধারা থেকে মিনিমাম দুইটা কমন পাবা এই এতটুকু পড়ার মধ্যেই। এই স্লাইডের আমি এর পরের পেজে ওপেন করলে বুঝতে পারবা। কর্মধারয় সমাজের মূল বেসিকটা যেটা হচ্ছে এখানে পরপদ প্রধান সমাস। এখানে হচ্ছে হলো শুধুমাত্র পরপদ, কোনো বিভক্তির ঝামেলা নাই, আর কোনো সংখ্যার ঝামেলা নাই, এগুলা কোনো কথা নাই, শুধু হচ্ছে আমাদের পরপদ থাকবে। তো এখানে কয়েকটা উদাহরণ দেখো, যিনি জজ তিনি সাহেব, দশ সাহেব, যে চালাক সে চতুর, চালাক চতুর, এগুলা কর্মধারয় সমাসেরই উদাহরণ, কিন্তু কোনো প্রকারের মধ্যে নাই। এখন প্রশ্ন হলো, স্যার এগুলা প্রকারের মধ্যে নাই কেন? এগুলা প্রকারের মধ্যে নাই কারণ এখানে একটা শর্ত পূরণ করছে, যে এটা শুধুই পর পদ প্রধান। হ্যাঁ, আর বিস্তারিত ভাবে কিছু জানা যায় না, এই জন্য এগুলাকে শুধুমাত্র সিম্পল পর পদ প্রধান সমাস হিসাবে কর্মধারয় সমাস ধরা হয়। এখানে দুইটা উদাহরণ আছে, পরের পেজে আরো আছে, আমি একটু তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো পরের পেজে, আমাদের এই পরের পেজে কি আছে দেখো, অনেকগুলা উদাহরণ আছে। এই যে এগুলা, এই উদাহরণগুলা হচ্ছে হলো আমাদের আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আমাকে একজন কেউ কথাটা ধরায় দাও তো, আমার কল আসছিল ফোনের মধ্যে। তা আপনি আমাদেরকে উদাহরণগুলো দেখাচ্ছেন। আচ্ছা, খেয়াল করো, এখানে হচ্ছে হলো এই যে উদাহরণগুলা, এগুলা যে আছে, এগুলাকে কেন কোনো প্রকারের মধ্যে আনা হলো না, এটার একটাই বেসিক কথা, এগুলা শুধুমাত্র পর পদ প্রধান এই শর্ত পূরণ করছে। এই জন্য এগুলা সিম্পল কর্মধারয় সমাস বলা হয়। তোমাদের যে আমি শীট দিছি, এখানকার এই উদাহরণটা দিয়ে শীটটা আহ বর্ণনা দেয়া, মহান যে নবী মহানবী, তার মানে মহানবী খুবই পপুলার একটা উদাহরণ, অনেকবার বলি, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এগুলা সবই আমাদের কর্মধারয় সমাসেরই উদাহরণ। তো
তো আজকের ক্লাসে কর্মধারয় থেকে যেটা আমরা গুরুত্বপূর্ণ উপমান উপমিত বোঝা, আমার অনেক স্টুডেন্ট তোমরা আছো এটা বুঝো জানো, আমরা আবার একটু রিভিশন করে একটু খেয়াল করো। আমরা যেখানে ছিলাম এই যে প্রকারটা, আমরা এই প্রকারটা একটু শিখতেছি এখন, একটু খেয়াল করো, এই যে এই বিষয়গুলা শিখবো। মধ্যপদ লোপী কর্মধারয় মানে কি, মাঝের পদ লোপ পায় কিন্তু পরপদ প্রধান, সেটাই হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। সিংহ চিহ্নিত আসন, মহান যে নবী, মহানবী সবই হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাসের উদাহরণ। মধ্যপদ লোপী মানে মধ্যপদটা লোপ পাবে, চলে যাবে, হারিয়ে যাবে, এই সেই সমাস। আমাদের প্রয়োজন উপমান উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। তো আমরা উপমানের উদাহরণগুলো খেয়াল করি, এগুলা থেকে প্রশ্ন সেট হবে, অতএব এগুলা ভালো করে জানতে হবে। খেয়াল করো এই উদাহরণগুলা, খেয়াল করো এই যে এখানকার উদাহরণগুলা। উদাহরণগুলা কি বলা আছে একটু দেখো, এখানে লিখা আছে অরুণের ন্যায় রাঙা। অরুণের ন্যায় রাঙা মানে কি, অরুণ মানে হচ্ছে ভোরের আলো, সকালবেলার আলো। সকালবেলার আলোকে অরুণ বলে, হ্যাঁ, সূর্য ওঠাটাকে। তো অরুণটা তো অনেক রঙিন হয়, অন্ধকার, রাতের অন্ধকার দূর করে দিয়ে ও তো আলোকিত হয় আর কি, মানে দিনের আলো ফোটে, তাহলে মানে অরুণটা তো রঙিন হবে। তাহলে এই যে রঙিন কথাটা, এটা হচ্ছে অরুণের একটা বৈশিষ্ট্য, গুণ বা ধর্ম। এটা বাস্তবেই সত্যি কথা, এটা আসলেই হয়। এই যে আসলেই হয়, বাস্তবে হয়, সত্যি কথা, এগুলাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। প্রথম বেসিক পরপদ প্রধান, তারপরের বেসিক হচ্ছে হলো আমাদের যে এই কথাটা সত্যি কথা, বাস্তবে আসলে হয়, এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। তোমরা যেটা ভুল করো, কর্মধারয় বানানটা, আর সবাই একটু কমেন্টে কর্মধারয় বানানটা লিখো তো, বাংলায় লিখবা, ইংলিশ দিয়ে না। কই কেউ তো লিখতেছো না কর্মধারয় বানানটা। স্যার কোথায় লিখবো? হ্যাঁ, কমেন্ট বক্সে লিখবা, কমেন্ট বক্সে লিখো তো দেখি কর্মধারয় বানানটা, একটু ওয়ার্ম আপ হোক তোমাদের। তোমরা তো পরীক্ষার কাছে কর্মধারা লেখো, কর্মধারা বলে পৃথিবীতে কোনো সমাস নাই। তালহার উত্তরটা ঠিক আছে, আচ্ছা, আর বাকি জনরা একটু লিখো তো কর্মধারয় বানানটা। কায়নাতের উত্তরটা ঠিক আছে, আনিশা তুমি লিখো তো কর্মধারয় বানানটা। ভাইয়া তুমিও কর্মধারয় বানানটা লিখো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সবাই উত্তরটা ঠিক আছে। এই যে ওয়ার্ম আপ একটু করলা, ব্রেন স্টর্মিং করলা, ব্রেনটাকে একটু খাটালা, আশা করি তোমাদের মনে থাকবে। আমরা উপমানটা বুঝলাম, এখন উপমিতটা বুঝো, যে কোনো একটা ভালো করে বুঝলে আরেকটা উত্তর দিতে পারবা। উপমান উপমিতর মধ্যে দুইটাই জানতে হবে, এটা সত্যি কথা, কিন্তু তুমি যদি একটাও মনে রাখতে পারো, তাহলে এই উদাহরণটা আসলে পার্থক্য করে ওই উত্তরটা লিখতে পারবা। তাহলে এখানেও আমি রিস্ক কমাই দিলাম যে দুইটার মধ্যে একটাও ভালো করে মনে করলেও পাবা উত্তর করতে। তাহলে আমরা উপমিতটা বুঝি। উপমিত মানে উপমিত পদ, আহ আর হচ্ছে হলো উপমান পদ, দুইটা থাকবে, এদিক দিয়ে আমরা চিন্তা করতে পারি। আর আমাদের উপমিত কর্মধারয় সমাসের মধ্যে সেটা হচ্ছে আমাদের আহ পর পদ প্রধান হবে, এটা হচ্ছে এক নাম্বার বেসিক। দুই নাম্বার বেসিক হচ্ছে এই কথাটা আমরা বানায় বানায় বলি, মানে পাম মারার জন্য বলি। হ্যাঁ, ওই কথাটা বাস্তবে হয় না, কিন্তু আমরা তুলনামূলক উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি। যেমন এই উদাহরণগুলো একটু খেয়াল করো। এখানে লেখা আছে যে মুখ চন্দ্রের ন্যায়, হ্যাঁ, মুখ চন্দ্রের ন্যায় আসলে কি হয়, মুখ চন্দ্রের ন্যায় হয় সুন্দর। এই যে সুন্দর কথাটা এখানে নাই, সুন্দর কথাটা যে এখানে নাই, এই সুন্দর কথাটাই হচ্ছে আমাদের সাধারণ ধর্ম বা গুণ। এই যে সাধারণ ধর্ম বা গুণ, এই কথাটা নাই, এই জন্য এটা উপমান না, এটা উপমিত। আর মুখ চন্দ্রের ন্যায়, মুখ কোনোদিন চন্দ্রের ন্যায় চাঁদের মতো হবে?
হ্যাঁ দেখতে সুন্দর হইতে পারে, কিন্তু ওইটা কি চাঁদ হবে? চাঁদ তো একটা বস্তু, ওইটা তো কোনো প্রাণী না, ওটা তো কোনো জীবন নাই। তাহলে ওইটার মতো হবে কিভাবে? কিন্তু আমরা তুলনা অর্থে বলি যে বাচ্চাটা অনেক দেখতে সুন্দর, ও আসলে চাঁদের মতো মুখ, ওর চেহারাটা, এভাবে বলি। তাহলে যেটা আমাদের বাস্তবে হয় না, পাম মেরে বলি, হ্যাঁ বলার ক্ষেত্রে বলি, আবার যেটা বলতে চাচ্ছি সুন্দর, ওই শব্দটা ওখানে নাই। এই জন্য এটাকে আমরা বলবো আমাদের উপমিত কর্মধারয় সমাস। তো ক্লাসের এই পর্যায়ে পুরুষ সিংহীর ন্যায়, এইটা একটু ফাইয়াজ আমাদেরকে একটু বুঝায় বলো তো, এইটা কেন উপমিত কর্মধারয় সমাস? স্যার কারণ এটা এটা সত্য না, এই এই জন্য এটা আমরা এটা বাস্তবে সম্ভব না, এটা আমরা অনেকটা বানায় বলি, এই জন্য এটা এটা ঠিক বলতেছি তো, মানে মানে কি কারণে এটা বলতেছি আমরা, মানে পুরুষ মানুষ সিংহের ন্যায় কি কারণে, মানে কোন কোন বৈশিষ্ট্য, কোন ধর্মটার কারণে এটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি? উম, উম, স্যার এটার সাথে এটার মিল নাই জন্য। আচ্ছা আমি তোমার একটু সহজ করে বলি, সেটা হচ্ছে পুরুষ মানুষ সিংহের ন্যায় সাহসী হইতে পারে, শক্তিশালী হইতে পারে। হ্যাঁ এই যে সাহসী শক্তিশালী, এই দুইটা কথা নাই ওই ওই শব্দগুলার মধ্যে, নাই জন্য কিন্তু ওইটাই আমি বুঝাইতে চাচ্ছি। এই জন্য এটাকে বলা হচ্ছে পাম মেরে কথা বলা বা বানায় বানায় বলা। হ্যাঁ বানায় বানায় বলা, যেটা বাস্তবে হয় না, শুধু তো মানে তুলনার খাতিরে বলতেছি। এই জন্য এটাকে উপমিত বলতেছে। আরেকটা জিনিস দিয়ে খেয়াল করো, উপমিতের মধ্যে উপমান উপমিত দুইটা পদই থাকবে। উপমান উপমিত পদটাকে একটু খেয়াল করো, সেটা হচ্ছে হলো যার সাথে তুলনা, যার সঙ্গে তুলনা। আমরা বললাম পুরুষ মানুষ সিংহের ন্যায়, পুরুষ মানুষের তুলনা করতেছে সিংহের সাথে, সিংহটা হচ্ছে উপমান, আর পুরুষটা হচ্ছে উপমিত, তার মানে দুইটাই আছে। আর উপমানের ক্ষেত্রে একটা থাকবে, সূর্যের সাথে তুলনা করলাম না, অরুণের রাঙা, মানে সূর্যের আলোর সাথে অরুণ একটাই, রাঙাটা কি, এটা হচ্ছে একটা গুণ বা বৈশিষ্ট্য, তার মানে ওখানে দুইটা পদ নাই। এইভাবেও আমরা উপমান উপমিত বের করতে পারি। আচ্ছা, উপমান উপমিত বুঝলে বোর্ড পরীক্ষায় 1 নাম্বার হবে, এই জন্য সবার কি বুঝলো এটা আমার জানাটা দরকার। তো এই পর্যায়ে কায়নাত এই উদাহরণগুলো দিয়ে উপমান উপমিত একটু আমাদেরকে বুঝাই বলো তো। স্যার এই যে উপমান কর্মধারয় উপমিত থেকে বলবো। হ্যাঁ 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 বলো। এখানে যেমন তুষার শুভ্র লেখা, তুষার শুভ্র বলতে তুষারের ন্যায় শুভ্র। তো যেগুলো হচ্ছে যে সকল শব্দের গুণ বা বৈশিষ্ট্য আছে বা যেগুলো সত্য অর্থ বোঝায়, সেগুলো হচ্ছে উপমান কর্মধারয়। যেহেতু তুষার শুভ্র জিনিসটা মানে এর আহ, ব্যাস বাক্য তুষারের ন্যায় শুভ্র, এটি সত্য এবং এর গুণ আছে, তুষারের ন্যায় শুভ্র হয়, এটা সত্য, এটা সত্যতা আছে, তাই হচ্ছে এটা উপমান কর্মধারয়। তারপরে আচ্ছা, যেমন তোমার উপমিত সাথে add কর্মধারয় করে যদি- আছে। জি তোমার স্যার। সাথে একটু অ্যাড করে বলি, সেটা তুষারের ন্যায় শুভ্র, শুভ্র মানে কি সাদা, তুষারটা তো সাদা কালার, এই যে সাদা, এই লাইনটার মধ্যে আছে এই গুণটা, মানে এই জন্য এটা বিশেষ করে উপমান হচ্ছে, বুঝছো? জি মানে স্যার। তোমার সাথে আরেকটু extra বললাম। আর উপমিতটা একটু বুঝাই বলো তো। উপমিত হচ্ছে সে সকল শব্দ যেগুলোর কোনো গুণ বা বৈশিষ্ট্য নেই, এগুলো হচ্ছে কাল্পনিক বা মিথ্যাই বলা যায়। যেমন আম, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ কখনো সিংহের ন্যায় হতে পারে না, এটা জাস্ট মানে কথা, কথার কথা আর কি, সবাই মুখে মুখে এমনি বলে। তো এই কারণে এটা উপমিত উপমিত কর্মধারয়। হ্যাঁ এটা তাহলে এখন আমাদের ক্লাসের মধ্যে আনিশা আছে, আনিশা তুমি একটু আমাদেরকে বুঝাই বলো, সেটা হচ্ছে হলো কি বলবা, দাঁড়াও, কাজল কালো, কাজল কালোটা কি সমাস, একটু আমাকে বুঝাই বলো তো। মাইমুনা তুমি একটু বলো কাজল কালো, সবাই একটু চিন্তা করো, কাজল কালোটা উপমান না উপমিত? স্যার বলবো আমি নাকি মাইমুনা বলবো? মাইমুনা কি নাই, ওই কি ঘুমাই গেছে নাকি আবার ক্লাসের ও মধ্যে? তো স্যার বের হয়ে গেছে অনেক আগে। ওমা, ও বের হয়ে গেল কিভাবে দেখি? জি স্যার বের হয়ে গেছে।
আচ্ছা, তাহলে তাহলে তুমি একটু বুঝাই বলো তো। স্যার কাজল কালো বলতে বোঝানো হচ্ছে যে কাজলের মতো কালো, বাট এটা মেবি উপমান কর্মধারায়, কারণ এখানে কাজল কালো বলতে যে কালো শব্দটা উল্লেখ আছে। যদি এটা উপমিত হতো তাহলে এখানে গুণের কথা উল্লেখ থাকতো না, এই যেহেতু তো এখানে। থ্যাংক ইউ, এই যে ধরতে পারছো, থ্যাংক ইউ। আমি এই এই উত্তরটাই চাচ্ছিলাম। ধরতে পারছো, এই যে এইভাবে ধরতে পারলেই আরামসে 1 নাম্বার হয়ে যাবে। তাহলে কাজল কালো এটা হচ্ছে আমাদের উপমান কর্মধারয় সমাস। ফাইয়াজ, বুঝতে পারছো তুমি? জি স্যার। আচ্ছা, এরপর আছে আমাদের রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের উদাহরণগুলো একটু খেয়াল করো এখানে, যেগুলো আছে আমরা যদি একটু দেখি। ক্রোধ রূপ অনল, মানে আমাদের রাগটা অনল আগুনের মতো। এই যে রূপ শব্দটা থাকবে আর এভাবে ব্যাখ্যা করে থাকবে, এগুলাই হচ্ছে রূপক কর্ম। রূপক মানে ড্রিম, স্বপ্নে আমরা যেগুলো চিন্তা করি। হ্যাঁ, স্বপ্নে স্বপ্নে বলি। আমি যেমন এখানে লেখা আছে যে বিষাদ রূপ সিন্ধু, সিন্ধু নদীতে অনেক বন্যা হয়। হ্যাঁ, আমাদের যেমন ওই যে পদ্মা ভেঙে, পদ্মার পাড় ভেঙে যায়, যমুনা নদীর পাড় ভেঙে যায়, আমাদের যেমন বন্যা হয়, এরকম সিন্ধু নদীতেও অনেক বন্যা হয়। তো সিন্ধু নদীতে বিষাদের মতো, হ্যাঁ, কান্না আনে, দুঃখ আনে। তো বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, এটা আসলেই হয় এইভাবে যে রূপক ড্রিম বা স্বপ্নে কল্পনা করে তুলনা করা, এগুলাকে এই জন্য বলে রূপক কর্মধারয় সমাস। তো কর্মধারয় সমাস বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। উপমান উপমিত বোঝা খুবই গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ব সমাজ থেকে এখন পর্যন্ত আমরা মোটামুটি 1-2 নাম্বার সিকিউর করতে পারলাম। 6টাই তো আছে, 8টা প্রশ্ন থাকলে 6টা তো, 2টা প্রশ্ন এখান থেকে তো সেট হবেই ইনশাল্লাহ। তাহলে 2 নাম্বারের মতো আমাদের হলো। এখন আমরা দ্বিগু সমাস অব্যয়ীভাব সমাস 2-4 মিনিটের মধ্যে শিখে ক্লাসটা শেষ করব। স্যার পরে তোমরা রূপক কর্মধারাটা একবার বললে ভালো হতো। দিব আর কি। হ্যাঁ, বলো। তো এই যে রূপক কর্মধারায় সমাসটা, এটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, খেয়াল করো, এই যে এই লাইনগুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। এই যে এখানে কি লেখা আছে দেখো তো। লেখা আছে, উপমান উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্ম দ্বারা সমাস হয়। এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে, উপমান পদ পরে বসে এবং সমস্যা পদ পদে রূপ বা ই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। এখানে লেখা আছে দেখো, বিষাদ রূপ সিন্ধু। সিন্ধু নদীতে অনেক বন্যা হয়, সিন্ধু নদীর আশেপাশের মানুষের অনেক দুঃখ কষ্ট হয়, এই জন্য সিন্ধু নদীকে বিষাদ বা দুঃখের সাথে তুলনা করা হচ্ছে। এই যে বলা হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, কিন্তু বাস্তবে নদী কখনো দুঃখ হইতে পারে? আমাকে একটু তালহা বলো তো, নদী কিভাবে দুঃখ হবে? বন্যা হয়েছে হয়েছে, এটা আবার এমন করে কেন তুলনা করা হচ্ছে? এভাবে যে মানে কল্পনায় তুলনা করা হয়, হ্যাঁ, কল্পনায় তুলনা করা হলে সেগুলোকে রূপক বলা হয়, মানে ড্রিম, ইন ড্রিম, স্বপ্নে কল্পনা। এই জন্য স্বপ্নে কল্পনা গুলোকে বলা হয় বাংলায় রূপক। রূপক চিন্তা করা মানে ও রূপক চিন্তা করতেছে, মানে ওই কল্পনায় চিন্তা করতেছে। এই জন্য এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলা হয়। জি মানে স্যার, বুঝতে বাস্তবে পারছি। হয় না। আচ্ছা আচ্ছা। মানে মেনলি হচ্ছে কোনো কিছু কাল্পনিক ভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারায়। আচ্ছা, তাহলে আমরা এর পরের পরের পড়ায় যা একটু খেয়াল করো, পরের পড়াটা। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করতাম। হ্যাঁ, বলো বলো বলো। স্যার আমাদের মানে সমাজ যত রুলস আছে এই যে পুরানো 9-10 বই থেকে পড়লেই কি হবে? 9-10 বইটাই পড়তে হবে। আমি তোমাদের এইটাই পড়তে বলি, মানে পড়তে আমার খুব করে ইচ্ছা হয় যে শুধুমাত্র এই বইটাই ভালো করে পড়ো, আর বাকিগুলোর দরকার নাই। কিন্তু তোমরা যেহেতু এই বইটা পড়ো নাই 9-10, তখন তোমরা ভয় পাও যে স্যার আমাদের বই তো এগুলো কিছুই ছিল না, তাহলে আমরা তো কিছুই জানি নাই। আসলে আলটিমেটলি তোমাদেরকে ভুল পথে মিসগাইড করা হয়েছে। মিসগাইড করে হচ্ছে হলো তোমাদেরকে ছোট করে পড়াটা দিছে, মানে সমাজ কিন্তু এত অল্প পড়া না। এই জন্য আমাদের পুরাতন 9-10 এই বইটাই ফলো করে এইটাই মুখস্থ করতে হবে। এইটা যদি করতে পারো তবে আমি গ্যারান্টি দিতে পারি যে
তোমরা ভর্তি পরীক্ষায় বলো, এই যে বোর্ড পরীক্ষার উদাহরণ গুলা বলো, অনেক ভালো বুঝবা জানবা। আমি এই জন্যই এইটা অনলাইনে রাখছি, যাতে তোমরা সুন্দর করে সে গুছাই গুছাই এখানে প্রত্যেকটা জিনিস বুঝাই দিতে পারি। বোঝা গেছে? জি স্যার, এই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া, কি কি লাগে পড়বে? এই জন্যই তো আমি এটাই পড়াচ্ছি, বুঝো নাই? আমি এটা আবার পড়াবো 2-3 বার। এই বইটা তোমাদের আমি শেষ করে দেওয়ার টার্গেট আছে, কারণ সমাজটা ভালো পড়া লাগবে, এগুলো ভর্তি পরীক্ষা আসবেই। আর আমি যেহেতু এগুলো ভালো বুঝি, এই বইয়ের সবগুলোই আমি জানি, তো শব্দ শব্দ মানে একদম কমা পর্যন্ত তোমাকে আমি বুঝিয়ে দিতে পারবো এই অধ্যায়টার, এই বইয়ের। তো আমার কাছ থেকে একটু শিখে নাও, দেন তোমার জন্য ভালো হবে। আর তোমরা যদি বলো স্যার এটা একটা কপি, ফটোকপি আমাদেরকে দিয়েন তো, দেন আমি তোমাদেরকে ফটোকপি করেও দিতে পারবো। জি স্যার, ঠিক আছে, বাট ওই যে পিডিএফ টা দেওয়া আছে গ্রুপে। হ্যাঁ, পিডিএফ থেকে পড়লে আমার মনে হয় বেশি ভালো হবে। তোমরা একটু খাতায় নোট করে নিলে দেন এটা বেশি ভালো। আমরা এই দুইটা, আমাদের সময় কম, আমাদের প্রায় 40 মিনিট শেষের দিকে, আমরা এই দুইটা একটু শিখে আমরা আজকের লেকচারটা শেষ করব। দেন তোমরা কি আর একটা ক্লাস করতে চাও, না আজকে এতটুকুই থাকি? এতটুকুই তো অনেক পড়া, এগুলোই পড়তে তো সময় লাগবে। আর কারো পড়া আছে তো, খাইও নাই এখনো, লেট হয়ে যাবে শুইতে। এই দুইটা পড়ে আমরা শেষ করতেছি। আমি দ্বিগু সমাজটা এখানে কি আছে একটু দেখো। দ্বিগু সমাজটা এখানে আছে যে পরপর প্রধান এবং সংখ্যা বুঝাবে, এগুলাকে দ্বিগু সমাস বলে। পরপর প্রধান এবং সংখ্যা বুঝায়, সমাহার বা সমষ্টি কথাটা থাকে। এখন আমরা এই যে এইটা একটু খেয়াল করি, ত্রিকাল, 3 কালের সমাহার। তিন মানে একটা সংখ্যা, আর 3 কালের সমাহার। ত্রিকাল মানে একটা কাল, একটা 3 কাল বা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টা কাল একসাথে ত্রিকাল বলা হয়। ধরো ত্রিকাল মানে কি, ধরো আহ মেয়ে আছে, তার বাচ্চা আছে, আর মেয়ের মা আছে, মানে 3টা প্রজন্ম। এই যে 3টা প্রজন্ম, 3টা বয়সের মানুষ, এগুলোকে ত্রিকাল উদাহরণ দিয়ে বলা হয়। তাহলে এই যে ত্রিকাল বললাম, যেখানে 3 একটা সংখ্যা, কালটা মেইন ইম্পর্টেন্ট, পরপরটা প্রধান, এবং সমাহার সমষ্টি আছে, তার মানে এটা আমাদের দ্বিগু সমাস। তো শতাব্দী, সপ্তাহ, হ্যাঁ, তেমাথা, এগুলো ইম্পর্টেন্ট। শতাব্দী শব্দটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো অনেক বেশি পরীক্ষা আসে, এবং তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। আর এরপর আসো এই অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান, এবং পূর্বপদের মধ্যে থাকবে কি, উপসর্গ। তাহলে উপসর্গ এবং একটাই পদ থাকে, একটা পদ প্রধান। তাহলে আমরা এখানে যদি উদাহরণ নেই, তাহলে একটু খেয়াল করো এই যে প্রথম উদাহরণ গুলা। এই দেখো লিখা আছে উপকণ্ঠ, মানে কণ্ঠের সমীপে, মানে কণ্ঠের কাছে। হ্যাঁ, উপকণ্ঠ। তারপর হচ্ছে হলো কুলের সমীপে, মানে কুলের কাছে। এই যে কুল, একটাই তো শব্দ, কুল একটা শব্দ, এটা পূর্বপদে আছে না, পূর্বপদে আসার জন্য পূর্বপদ প্রধান, আর উপ উপ হচ্ছে একটা উপসর্গ। উপসর্গ পূর্বপদ প্রধান, দেন এটাকে বলা হয় আমাদের অব্যয়ীভাব সমাস। তো এগুলা বেসিক, এগুলা পড়লেই হবে, মানে একটু বুঝে বুঝে পড়ার জন্য। আর তোমাদের যে শীটটা আমি দিছি, ওখানে একটা উদাহরণ লেখা আছে, মানে উদাহরণ আছে যে আহাদুনি প্রতিদিন যথাসাধ্য আহ উৎপাদ করে, এরকম একটা আছে আর কি। হ্যাঁ, তোমরা একটু ওই লাইনটা দেখিও, ওই লাইনটার উদাহরণ গুলা এই বই থেকেই নেয়া। আহ মানে এখান থেকেই নেওয়া, এগুলো একটু পড়ে নিলেই হয়ে যাবে আর কি। এর পরের পেজটা একটু খেয়াল করো, পরের পেজটা আমাদের জন্য লাগবে। এই যে আমাদের অব্যয়ভাবের পরের অংশটা, এই পরের পেজটা থেকে বেশি প্রশ্ন আসে, একটু খেয়াল করো। হ্যাঁ, এই যে এই 3টা ইম্পর্টেন্ট, এইটাও আমাদের, এইটাও ইম্পর্টেন্ট, এইটাও ইম্পর্টেন্ট, এই এই জায়গাটাও আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি আছে একটু খেয়াল করো। এখানে আছে উপনদী, উপগ্রহ, তারপর প্রতিপক্ষ, প্রতি উত্তর, প্রতিছায়া, প্রতিবিম্ব, এগুলো হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাসের উদাহরণ। তারপর প্রাধি সমাসের এই যে আমি প্রবচন উদাহরণটা বললাম। প্রকৃষ্ট যে বচন, বচন মানে কি, এটা পর পদে আছে, আর প্র মানে কি উপসর্গ। এখানে পূর্ব পদ বলে কোনো শব্দ নাই, এই জন্য এটাকে আমরা বলতেছি প্রাধি সমাস। এটা অব্যয়ীভাব না কেন, এটার প্রশ্নের উত্তরে। তারপর এখানে আছে নিত্য সমাস। তো নিত্য সমাস হচ্ছে যে কেবল, কেবল থাকলে মাত্র, আর হচ্ছে হলো যদি থাকে হচ্ছে অন্য, অন্য থাকলে অন্তর, অন্য থাকলে অন্তর, গ্রামান্তর। আর হচ্ছে কেবল দর্শন মানে দর্শন মাত্র, হ্যাঁ, বা দেখা মাত্র। দেখা মাত্র মানে কি, দেখা মাত্র, তাহলে কেবল দেখা। এভাবে আমরা
নিত্য সমাস করব, কিন্তু নিচের উদাহরণগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা আজকে যেটা বলতেছিলাম, আমরা আমরা উদাহরণটা, এবং আমরা বলতেছিলাম যে আহ আমরা উদাহরণটা, এবং ওই যে 2 এবং 90 92, 2 এবং 90 দেখে মনে হবে এটা দ্বিগু সমাস, কিন্তু এটা ব্যতিক্রম। এটা হচ্ছে আমাদের নিত্য সমাসের উদাহরণ। আমরা হতে দেখে মনে হবে দ্বন্দ্ব সমাস, কিন্তু এটা আমাদের হচ্ছে হলো নিত্য সমাসের উদাহরণ। ক্লাসেও আমরা আজকে বলছিলাম তো, এগুলো আমাদের ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে বহুব্রীহি সমাস এবং তৎপুরুষ সমাস ভালো করে শিখবো।